তোর কি সেই যোগ্যতা আছে এই রকেট ঠিক করার? তুই জানিস এটা ৫,০০০ কোটির রকেট। যদি এই রকেট ঠিক না হয় তবে আমি বরবাদ হয়ে যাব। আর যদি তুই এই রকেট ঠিক করে দিতে পারিস তোকে আমি ৫০ কোটি দেব। সমুদ্র থেকে আসা লোনা বাতাস সেই কাঁচা বস্তিতে অদ্ভুত এক স্যাঁতস্যাঁতে ভাব তৈরি করছিল। টিনের চাল থেকে চুনিয়ে পড়া পানি, বিদ্যুতের ঝুলন্ত তার আর মাঝখানে একটা অসম্পূর্ণ মাঠ। এই মাঠের কিনারে একটা পুরনো সিমেন্টের পাইপের ভেতর ১৫ বছরের এক ছেলে থাকত। নাম ছিল কুহাল। লোকে তাকে নামের চেয়ে কাজে বেশি চেনত। সেই ভাঙাড়ি কুড়ানি ছেলে। কুহাল রোজ সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠত। তার মা ৩ বছর আগে মারা গেছেন, আর বাবার কোনো খোঁজ ছিল না। যা ছিল তার শুধুই এই বস্তি, ওই পাইপ আর ওই বস্তা, যার মধ্যে সে সারাদিনের কুড়িয়ে পাওয়া ভাঙাড়ি জিনিস ভরত। ভাঙা ফ্যান, জ্বলে যাওয়া তার, ফেলে দেওয়া সার্কিট বোর্ড, ক্ষয়ে যাওয়া ব্যাটারি। বাকি বাচ্চাদের জন্য এগুলি ছিল শুধুই আবর্জনা, কিন্তু কুহালের কাছে এগুলি ছিল বই। সে প্রতিটা জিনিস খুলে দেখত, বোঝার চেষ্টা করত যে এটা কিভাবে চলে আর কেনই বা বন্ধ হলো। বস্তির ঠিক পেছনেই ছিল একটা উঁচু প্রাচীর। সেই প্রাচীরের ওপারে ছিল ভারতের সবচেয়ে বড় লঞ্চ কমপ্লেক্স। সেখানে প্রায়ই সাদা কোট পরা লোকেদের আসা যাওয়া করতে দেখা যেত। বিশাল সব রকেট ট্রলিতে করে নিয়ে যাওয়া হতো। কুহাল ঘণ্টার পর ঘণ্টা ওই প্রাচীরের কাছে দাঁড়িয়ে থাকত। সে রকেটের নাম জানত না, কিন্তু সে জানত যে যখন মাটি কাঁপে আর আকাশ গর্জে ওঠে তখন খুব বড় কিছু ওপরের দিকে যাচ্ছে। সেদিন পরিবেশটা অন্যরকম ছিল। সকাল থেকেই হেলিকপ্টার চক্কর কাটছিল, নিরাপত্তা বাড়ানো হয়েছিল। বস্তিতেও আলোচনা ছিল যে আজ কোনো খুব দামি রকেট লঞ্চ হতে যাচ্ছে। কেউ বলছিল ওটা ৫,০০০ কোটির রকেট। কুহাল টাকার মানে ঠিকমতো বুঝত না, কিন্তু এতটুকু জানত যে ৫,০০০ কোটি মানে অনেক বেশি। সে রোজকার মতো ভাঙাড়ি কুড়োতে কুড়োতে লঞ্চ কমপ্লেক্সের পেছনের অংশ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে প্রায়ই কিছু পুরনো ইলেকট্রনিক জিনিস ফেলে দেওয়া হতো। আজও একটা বড় স্তূপ পড়েছিল। কুহালির চোখ চকচক করে উঠল। সে বস্তা খুলল আর জিনিসপত্র বাঁচতে শুরু করল। হঠাৎ তার নজর পড়ল একটা জ্বলে যাওয়া কন্ট্রোল মডিউলের ওপর। অর্ধেক ভাঙা, কিন্তু ভেতরের সার্কিট পরিষ্কার দেখা যাচ্ছিল। কুহাল সেটা তুলে নিল। ধুলো ঝেড়ে সেখানেই বসে দেখতে লাগল। তার আঙুলগুলো আপনা আপনিই ট্র্যাক খুঁজতে শুরু করল। কোন পার্ট কোথায় যায়, কোন লাইন কার সাথে জোড়ে। তক্ষুনি মাটির নিচ থেকে একটা হালকা কম্পন অনুভূত হল। তারপর দ্বিতীয়বার, তারপর তৃতীয়বার। কুহাল চমকে উঠল। এখন তো লঞ্চ হতে দেরি আছে, সে নিজেকে বলল। সে এটা এজন্যই জানত কারণ গত কয়েকটা লঞ্চে সে একই প্যাটার্ন দেখেছিল। এই কম্পন লঞ্চের ঠিক আগে হতো না। সে কান পেতে শোনার চেষ্টা করল। ভেতর থেকে শোরগোল আসছিল, দৌড়ানোর পায়ের শব্দ, জোরে কথা বলার আওয়াজ, অ্যালার্মের হালকা প্রতিধ্বনি। কুহালের কিছু একটা গণ্ডগোল মনে হলো। সে আবার কন্ট্রোল মডিউলের দিকে তাকালো। হঠাৎ সে সার্কিটে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। একটা জায়গায় পাওয়ার ফ্লো উল্টো দিকে যাচ্ছিল, যেন কেউ রাস্তা বদলে দিয়েছে। তার শ্বাস দ্রুত হয়ে গেল। যদি এখানে কারেন্ট উল্টো যায়, সে বিড়বিড় করল, তবে পুরো সিস্টেম সেফটি মোডে আটকে যাবে আর লঞ্চ থেমে যাবে। সে মাথা তুলে প্রাচীরের ওই পারে তাকালো। সেখানে দাঁড়িয়েছিল সেই বিশাল রকেট, শান্ত স্থির, কিন্তু যেন কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছে। কুহাল জানত না যে এটা শুধু একটা যান্ত্রিক বাধা নয়। সে জানত না যে আগামী কয়েক ঘণ্টায় দেশের শ্বাস এই লঞ্চের ওপর আটকে থাকবে। আর সবচেয়ে বড় কথা, সে এটাও জানত না যে আজ ভাঙাড়ি কুড়োতে কুড়োতে সে এমন এক জায়গায় পৌঁছতে চলেছে যেখানে ৫,০০০ কোটির ফয়সালা হবে। কিন্তু একটা কথা সে পরিষ্কার বুঝে গিয়েছিল, কিছু একটা ভুল হচ্ছে, আর যদি এখনই ঠিক না হয় তবে খুব বড় ক্ষতি হতে চলেছে। এখান থেকেই শুরু হয় সেই গল্প যেখানে এক ভাঙাড়ি কুড়ানি ছেলে ইতিহাসের সবচেয়ে দামি রকেটের সামনে দাঁড়াতে চলেছিল। লঞ্চ কমপ্লেক্সের ভেতর কন্ট্রোল রুম তখন কোনো ঝড়ের চেয়ে কম ছিল না। দেওয়াল জোড়া স্ক্রিন লাল আর হলুদ সতর্ক বার্তায় ভরে গিয়েছিল। বিপ 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 অ্যালার্মের শব্দ ক্রমাগত মাথায় বিঁধছিল। মিশন ডিরেক্টর অনিরুদ্ধ শর্মা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। তার কপালে ঘামের ফোঁটা পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা তৃতীয়বার হচ্ছে। তিনি রাগ আর আতঙ্কে বললেন, লঞ্চ সিকোয়েন্স আপনা আপনি সেফটি মোডে কেন চলে যাচ্ছে? এক তরুণ ইঞ্জিনিয়ার কাপা গলায় বলল, স্যার, ফিউয়েল না থ্রাস্ট না সবকিছু নর্মাল আছে, সমস্যা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটে, কিন্তু সিস্টেম সেটাকে ধরতেই পারছে না। এই রকেট সাধারণ ছিল না। ৫,০০০ কোটি, ৬ বছরের পরিশ্রম, ৩ দেশের যৌথ প্রচেষ্টা আর পুরো দেশের নজর। অনিরুদ্ধ বর্মা ঘড়ি দেখলেন। লঞ্চ হতে আর মাত্র ৯০ মিনিট বাকি। যদি ৩০ মিনিটের মধ্যে ফল্ট ত্রুটি না পাওয়া যায়, তিনি ভারী গলায় বললেন, তবে লঞ্চ অ্যাবর্ট বাতিল করতে হবে।
আর পরের উইন্ডো অন্তত ৮ মাস পর পাওয়া যাবে। রুমের মধ্যে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। কেউ কিচ্ছু বলল না, কিন্তু সবাই জানত এর মানে কি, দেশের সবচেয়ে বড় ব্যর্থতা। ঠিক সেই সময় লঞ্চ কমপ্লেক্সের পেছনের গেটের কাছে এক সিকিউরিটি গার্ড আবর্জনার স্তূপের কাছে দাঁড়ানো ছেলেটাকে ধমক দিচ্ছিল। এই, এখানে কি করছিস? কুহাল চমকে উঠল। স্যার, আমি রোজ এখান থেকেই ভাঙাড়ি কুড়োই। সে ভয় ভয় বলল। গার্ড তাকে তাড়াতেই যাচ্ছিল, এমন সময় ভেতর থেকে এক টেকনিশিয়ান দৌড়ে এলো। তার হাতে ভাঙা কন্ট্রোল মডিউল ছিল। এটা বেকার হয়ে গেছে, সে চিৎকার করে বলল। স্পেয়ারটাও কাজ করছে না। কুহালের নজর ওই মডিউলের ওপর আটকে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। স্যার, যদি আপনারা কিছু মনে না করেন, আমি কি দেখতে পারি? গার্ড হেসে ফেলল। ৫,০০০ কোটির রকেট তুই মেঘবি? কিন্তু টেকনিশিয়ানের মুখে ক্লান্তি ছিল, পরাজয় ছিল। সে বিরক্ত হয়ে মডিউলটা কুহালের দিকে বাড়িয়ে দিল। নে দেখ, এমনিতেও কিছু আর বাকি নেই। কুহাল মাটিতে বসল। সে মডিউলটা খুলল। তার আঙুল কাঁপছিল না। সে মনোযোগ দিয়ে প্রতিটি ট্র্যাক, প্রতিটি কানেকশন দেখছিল। এটা ফল্ট নয়, সে ধীরে ধীরে বলল। এটা ডিজাইনের সংঘাত। টেকনিশিয়ান চমকে উঠল। কি বকবাস করছিস? কুহাল একটা জ্বলে যাওয়া লাইনের দিকে ইশারা করল। এই লাইন ব্যাকআপ সিস্টেমের সাথে যুক্ত। যেই প্রাইম সিস্টেম স্টেবল হয়, এই লাইন উল্টো সিগন্যাল পাঠিয়ে দেয়। সিস্টেম ভাবে বিপদ আছে আর নিজেকে লক করে নেয়। টেকনিশিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ডকুমেন্টেশনেও নেই। কুহাল মাথা নিচু করে বলল, কারণ এই ত্রুটি মেশিনের নয়, মানুষের তাড়াহুড়োর। কেউ দুটো সেফটি লেয়ারকে একে অপরের সাথে জুড়ে দিয়েছে। ওই টেকনিশিয়ান বিনা বাক্যে বায়ে ভেতরে বিকে দৌড়ে দিল, আর কুহাল ওখানেই বসে রইল। সে জানত না যে এইমাত্র সে এমন এক দরজায় কড়া নেড়েছে যা শুধু ডিগ্রিধারীদের জন্য খোলে। কিন্তু এখনও অনেক দেরি হয়ে গেছে। কন্ট্রোল রুমের ভেতর প্রথমবারের মতো কেউ বলল, ওই ছেলেটাকে ভেতরে ডাকো। আর এখান থেকেই শুরু হচ্ছে গল্প এক বিপজ্জনক মোড় নিতে চলেছে। কুহালকে যখন কন্ট্রোল রুমের ভেতর আনা হলো, তার মনে হলো সে যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। চারদিকে জলজলে স্ক্রিন, দৌড়াতে থাকা সংখ্যা, ইংরেজিতে লেখা শব্দ আর শত শত চোখ যা তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো ভুল। তার নোংরা জামাকাপড়, ছেঁড়া চপ্পল আর ধুলো মাখা মুখ ওই রুমের ঝকঝকে সাদা পরিবেশের সাথে একদমই মানাচ্ছিল না। এই কি সেই ছেলে? এক সিনিয়র সায়েন্টিস্ট লুকানো ব্যঙ্গ করে বললেন। মিশন ডিরেক্টর অনিরুদ্ধ বর্মা হাত তুলে সবাইকে চুপ করালেন। এই কন্ট্রোল মডিউলে ব্যাকফ্লোয়ের কথা বলেছে, তিনি বললেন, আর এখন পর্যন্ত কোনো সিস্টেম এটা ধরতে পারেনি। কুহাল চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভয় লাগছিল, কিন্তু তার চেয়ে বেশি চিন্তা হচ্ছিল ওই স্ক্রিনের, যেখানে বারবার লঞ্চ অ্যাবর্ট জ্বলছিল। তোমার নাম? অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন। কুহাল, সে নিচু গলায় বলল। পড়াশোনা? স্কুলে যায়নি স্যার। রুমে কিছু লোক হেসে ফেলল। এক ইঞ্জিনিয়ার বলল, তাহলে তুমি কিভাবে বলতে পারো যে এটা ডিজাইনের ভুল? কুহাল প্রথমবারের মতো মাথা তুলে সবার দিকে তাকালো। কারণ স্যার, সে বলল, যখন দুটো মোটর একই চাকাকে উল্টো দিকে টানে তখন চাকা ঘোরে না, ভেঙে যায়। রুমে নিস্তব্ধতা নেমে এলো। অনিরুদ্ধ বর্মার চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, তুমি বোর্ডে দেখাতে পারবে? কুহাল ধীরে ধীরে ডিজিটাল বোর্ডের কাছে গেল। তার হাত কাঁপছিল না। সে একটা সাধারণ ডায়াগ্রাম আঁকল। দুটো বাক্স, মাঝখানে একটা তীর আর তারপর একটা উল্টো তীর। এটা প্রাইম কন্ট্রোল, সে বলল, আর এটা ব্যাকআপ। দুটোই ঠিক আছে, কিন্তু যেই থ্রাস্ট স্থির হয়, ব্যাকআপ ধরে নেয় যে সেন্সর ফেল করেছে আর সিস্টেম নিজেকে বন্ধ করে দেয়। এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন। কিন্তু এটা তো মাত্র 0.02 সেকেন্ডের জন্য হয়। কুহাল মাথা নাড়ল। রকেটের জন্য 0.02 সেকেন্ডও অনেক বেশি। অনিরুদ্ধ বর্মার সঙ্গে সঙ্গে বললেন, সিমিউলেশন চালাও, এখনই। কিবোর্ডের ওপর আঙুল চলতে শুরু করল। স্ক্রিনে মডেল ঘুরতে লাগল। 10%, 35%, 68%। হঠাৎ স্ক্রিন থেমে গেল। ফল্ট আইডেন্টিফাইড, সিগন্যাল কনফ্লিক্ট। রুমের কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ চেয়ার আঁকনি ধরল। ও ঠিক ছিল, কেউ একজন বলল। কিন্তু খুশি বেশিক্ষণ টিকল না। এক নতুন সতর্কতা ভেসে উঠল। টাইম রিকোয়ার্ড টু ফিক্স 4 ঘণ্টা। অনিরুদ্ধ বর্মার মুখ শক্ত হয়ে গেল। 4 ঘণ্টা আমাদের কাছে নেই, তিনি বললেন। লঞ্চ উইন্ডো 40 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। সবার নজর কুহালের উপর গেল। সে কিছু ভাবছিল। তারপর বলল, যদি আমরা সিস্টেম না পাল্টাই, শুধু তাকে ধোঁকা দিই? মানে? অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন। কুহাল স্ক্রিনের দিকে ইশারা করল। যদি ব্যাকআপ বুঝতেই না পারে যে বিপদ আছে, তবে সে লক করবে না। আমাদের শুধু সিগন্যালের রাস্তা বদলাতে হবে, কাটতে হবে না। এটা খুব ঝুঁকিপূর্ণ, এক বিজ্ঞানী বললেন। যদি ভুল হয় তবে রকেট এমনিতেও উড়বে না। কুহাল শান্ত গলায় বলল,
রুমে আবার নিস্তব্ধতা। অনিরুদ্ধ বর্মা গভীর শ্বাস নিলেন। কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট, কুহাল বলল, যদি আমি অ্যাক্সেস পাই। ঘড়ির টিকটিক শব্দ এখন সবার কানে বাজছিল। এই সিদ্ধান্ত শুধু রকেটের ছিল না, এটা ছিল বিশ্বাসের। আর এবার প্রশ্ন এটা ছিল না যে কুহাল কে, প্রশ্ন এটা ছিল দেশ কি এক ভাঙাড়ি কুড়ানি ছেলের ওপর ভরসা করবে? কন্ট্রোল রুমে এখন কোনো ফালতু আওয়াজ ছিল না, না তর্ক, না ব্যঙ্গ, শুধু ঘড়ির টিকটিক আর স্ক্রিনে চলতে থাকা কাউন্টডাউন। T-28 মিনিট। অনিরুদ্ধ বর্মার টেকনিক্যাল চিফের দিকে তাকালেন। ওকে অ্যাক্সেস দাও, তিনি বললেন, কিন্তু প্রতিটা স্টেপ রেকর্ড হবে। এক মুহূর্তের জন্য কেউ বিরোধিতা করল না, হয়তো এই জন্যই, কারণ এখন হারানোর আর কিছু বাকি ছিল না। কুহালকে একটা খালি টার্মিনালের সামনে বসানো হলো। কিবোর্ড তার জন্য নতুন ছিল, কিন্তু লজিক নয়। সে চোখ বন্ধ করল, যেন মনে মনে কোনো ম্যাপ ঝালিয়ে নিচ্ছে। স্যার, আমার শুধু সিগন্যাল রাউটিংয়ের ম্যানুয়াল চাই। এক ইঞ্জিনিয়ার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি পড়তে পারবে? কুহাল হালকা হাসল। আমি পড়ব না, চিনে নেব। ফাইল খুলল, কোডের শত শত লাইন। কুহাল মাউস ছুল না, সে শুধু দেখছিল। এখানে, সে বলল, এই কন্ডিশন ভুল আছে, এটা তো সেফটি ইন্টারলক। কেউ একজন বলল, ওটাতে হাত দেওয়া বারণ, এফসি সব আটকে রেখেছে। কুহাল বলল, এটা ধরে নিচ্ছে যে বিপদ বাইরে থেকে, অথচ বিপদ ভেতর থেকে তৈরি হচ্ছে। T-30 মিনিট। অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন, কি বদলাতে হবে? কিছু বদলাতে হবে না, কুহাল বলল, শুধু সময়কে বিভ্রান্ত করতে হবে। সে বোঝালো, যদি আমরা ব্যাকআপ সিস্টেমকে 0.03 সেকেন্ড দেরি করিয়ে দিই, তবে সে ভাববে প্রাইম সিস্টেম এখনও নিয়ন্ত্রণে আছে। এক সিনিয়র বিজ্ঞানী ফিসফিস করলেন, এটা তো সিস্টেমের সাথে মিথ্যে বলা হলো। কুহাল মাথা নাড়ল, স্যার, সব মেশিনকেই মাঝে মাঝে মিথ্যে বলতে হয়, নইলে সে ভয়ের চোটে কাজ করা বন্ধ করে দেয়। রুমে কেউ কথা বলল না। T-24 মিনিট। কোডে বদল শুরু হলো। প্রতিটা লাইনের সাথে বুকের ধরফরানি বাড়ছিল। যদি এটা ফেল করে, এক ইঞ্জিনিয়ার বলল, তবে রকেট প্যাডেই জ্বলে যেতে পারে। কুহাল না ঘুরেই বলল, জ্বলবে না, কারণ আগুন তখনই জ্বলে যখন সে রাস্তা না পায়। T-18 মিনিট। সিস্টেম রিবুট হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। স্ক্রিনে লেখা এলো, সেফটি মোড স্ট্যান্ড বাই। রুমে কেউ মুঠো শক্ত করল। তারপর পরের লাইন, কন্ট্রোল রিস্টোর্ড। একটা জোর শ্বাস বেরিয়ে এলো, কারুর চোখ ভিজে এলো। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। হঠাৎ আবহাওয়া বিভাগের স্ক্রিন লাল হয়ে গেল। স্যার, আবহাওয়া আধিকারিক বললেন, উপরের বাতাসের গতি নির্ধারিত সীমার উপরে চলে যাচ্ছে, উইন্ডশিয়ার বাড়ছে। অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করে নিলেন। আজ সবকিছু একসঙ্গে কেন ভেঙে পড়ছে? কুহাল প্রথমবারের মতো ক্লান্ত মুখ দেখালো, কিন্তু তার চোখ এখনও স্ক্রিনে ছিল। স্যার, সে বলল, যদি রকেট এখন না ওড়ে, তবে এই সমস্যা আবার ফিরে আসবে। কিন্তু বাতাসকে আটকানো যায় না, কুহাল বলল, ওটাকে ব্যবহার করা যায়। রুমে আবার সেই প্রশ্ন ভেসে উঠল, একজন 15 বছরের ছেলের বুদ্ধি কি 5000 কোটির রকেটের চেয়ে বড় হতে পারে? T-1 মিনিট। অনিরুদ্ধ বর্মা মাইক তুললেন। তার গলায় এখন আর ভয় ছিল না। অল স্টেশনস, আমরা লঞ্চের দিকে এগোচ্ছি। কুহাল প্রথমবারের মতো গভীর শ্বাস নিল। কিন্তু বাইরে আকাশে অন্য কিছুই লেখা ছিল। লঞ্চপ্যাডের বাইরে বাতাস এখন আর শুধু দ্রুত নয়, আক্রমণাত্মক হয়ে উঠেছিল। উঁচু উঁচু মেঘ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। সমুদ্রের বুকে সাদা ফেনা দেখা যাচ্ছিল। ওয়েদার রাডারের লাল আর কমলা রং ছড়িয়ে পড়েছিল। T-9 মিনিট। উইন্ডশিয়ার 65 কিলোমিটার প্রতি ঘন্টা পার করে গেছে। আবহাওয়া আধিকারিক বললেন, এটা আমাদের ডিজাইন লিমিটের বাইরে। কন্ট্রোল রুমের কিছু লোক মাথা নিচু করে ফেলল। এটা সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ মিশন শেষ হয়ে যায়। অনিরুদ্ধ বর্মা কুহালের দিকে তাকালেন, এখনও কিছু বলবে? কুহাল জানলার দিকে এগিয়ে গেল। দূরে লঞ্চ প্যাডে দাঁড়ানো রকেট বাতাসে হালকা দুলছিল, যেন শ্বাস নিচ্ছিল। স্যার, কুহাল বলল, আপনি কখনো ব্রিজের উপর দাঁড়িয়ে নদী দেখেছেন? কোনো উত্তর এলো না। যদি জল সোজা ধাক্কা মারে, তবে ব্রিজ ভেঙে যেতে পারে, কিন্তু যদি তাকে বয়ে যাওয়ার রাস্তা দেওয়া যায়, তবে ওই জলই ব্রিজকে ধরে রাখে। সে স্ক্রিনের দিকে ইশারা করল। রকেট এখন বাতাসের সাথে লড়াই করার চেষ্টা করছে। যদি আমরা শুরুর 20 সেকেন্ডে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বদলে দিই, তবে বাতাস তাকে ধাক্কা দেবে না, উপরে তুলবে। এক সিনিয়র বিজ্ঞানী বললেন, এটা বইতে লেখা নেই। কুহাল শান্ত স্বরে বলল, স্যার, আমি বই পড়িনি, আমি ঘুড়ি উড়িয়েছি। T-6 মিনিট। অনিরুদ্ধ বর্মা টেকনিক্যাল টিমের দিকে তাকালেন। কতটা বদলাতে হবে? 2 ডিগ্রি, কুহাল বলল। আর প্রথম 15 সেকেন্ডের জন্য থ্রাস্ট ভেক্টরিংকে বাতাসের সাথে ছেলে দিতে হবে। রুমে এক লম্বা নিস্তব্ধতা নেমে এলো। যদি এটা ভুল হয়, তবে রকেট ঘুরে যেতে পারে। কুহাল মাথা নাড়ল।
আর যদি ঠিক হয় তবে বাতাস আমাদের জন্য কাজ করবে। T-4 মিনিট। অনিরুদ্ধ বর্মা চোখ বন্ধ করলেন, তারপর মাইক তুললেন। অ্যাঙ্গেল অফ অ্যাটাক 2 ডিগ্রি বদলানো হবে। লঞ্চ প্রোফাইল আপডেট করো। কমান্ড পাস হলো। স্ক্রিনে নতুন গ্রাফ ফুটে উঠল। T-2 মিনিট। কুহাল এখন একদম চুপ ছিল। তার আঙ্গুল পকেটে কোনো অদৃশ্য ঘুড়ির সুতো ধরেছিল। T-10, 9, 8। লঞ্চ প্যাড থেকে ধোঁয়া উঠতে শুরু করল। 5, 4। বাতাস এক দমকা ঝাপটায় আছড়ে পড়ল। রকেট হালকা একটু ঝুঁকে গেল। 3, 2, 1। মাটি কেঁপে উঠল। আগুন ফুটল। রকেট উপরে উঠল। প্রথম 5 সেকেন্ড সে বাতাসের সাথে লড়াই করতে দেখা গেল। তারপর হঠাৎ যেন কেউ সঠিক গ্রিপ পেয়ে গেল। রকেট সোজা হতে শুরু করল। বাতাস তার ডানার নিচ দিয়ে বেরিয়ে যেতে লাগল। এটা স্টেবল হচ্ছে, কেউ একজন চিৎকার করে বলল। ম্যাক্স কিউ পাসিং। স্ক্রিন সবুজ হতে শুরু করল। কুহাল চোখ বন্ধ করে নিল। স্টেজ 1 সেপারেশন সাকসেসফুল। হাততালি বাজল না, কেউ চিৎকার করল না, সবাই শুধু স্ক্রিন দেখতে থাকল, কারণ এটা সেই মুহূর্ত ছিল যেখানে অসম্ভব সম্ভব হচ্ছিল। অনিরুদ্ধ বর্মা কুহালের দিকে তাকালেন, তার গলা ধরে এলো। তুমি বাতাসকে নিজের বানিয়ে নিলে। কুহাল ধীরে বলল, না স্যার, আমি শুধু তাকে বুঝেছি। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এখনও বাকি ছিল। রকেট এখন আকাশের উচ্চতায় ছিল। প্রথম স্টেজ আলাদা হয়ে গেছে, দ্বিতীয় স্টেজের ইঞ্জিন স্থিরভাবে জ্বলছে। কন্ট্রোল রুমের স্ক্রিনে সবুজ সংকেত ক্রমাগত বাড়ছে, কিন্তু রুমের ভেতর পরিবেশ এখনও ভারী ছিল। এটা খুশির নয়, সত্যের ওজন ছিল। T+7 মিনিট। এক সিনিয়র বিজ্ঞানী নিজের চেয়ার থেকে উঠলেন। তার গলায় এখন রাগ ছিল না, বরং অন্য কিছু ছিল, হয়তো লজ্জা। স্যার, অনিরুদ্ধ বর্মাকে বললেন, যদি এই ছেলেটা না থাকত তবে আমরা এখন ধ্বংসাবশেষ গুনতাম। কেউ উত্তর দিল না। কুহালকে এক কোণায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কেউ তাকে বের করে দিচ্ছিল না, কিন্তু কেউ তাকে ডাকছিলও না। সে স্ক্রিন দেখছিল, যেন এটা নিশ্চিত করতে চায় যে রকেট সত্যিই নিরাপদ। অন অরবিট ইনজেকশনের প্রস্তুতি। ফ্লাইট কন্ট্রোল থেকে আওয়াজ এলো। এটাই ছিল সবচেয়ে নাজুক অংশ। যদি এখানে গণনা ভুল হয় তবে রকেট হয়তো চিরকালের জন্য হারিয়ে যাবে, অথবা পৃথিবীর কক্ষপথে জ্বলে যাবে। এক তরুণ ইঞ্জিনিয়ার ধীরে বলল, স্যার, ফিউল কনজামশন অনুমানের চেয়ে একটু বেশি। অনিরুদ্ধ বর্মা সতর্ক হয়ে গেলেন। কত? 0.6%। উত্তর এলো। রুম আবার সজাগ হয়ে গেল। ছোট ভুল, বড় পরিণাম। কুহাল বিনা অনুমতিতেই বলল, স্যার, এটা ভুল নয়। সবার নজর তার দিকে ঘুরে গেল। তুমি আবার? এক আওয়াজে বিরক্তি ছিল। কুহাল শান্ত রইল। যখন বাতাস রকেটকে তুলেছিল তখন ইঞ্জিন কম নয়, বেশি কাজ করেছে। এখন সিস্টেম সেই হিসেবেই ভারসাম্য খুঁজছে। অনিরুদ্ধ বর্মা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, তাহলে সমাধান? কিছু বদলাবেন না, কুহাল বলল। যদি আপনি এখন ঠিক করার চেষ্টা করেন তবে ভারসাম্যহীনতা তৈরি হবে। এটা শুনে অনেকে অস্বস্তিতে পড়ে গেল। ইঞ্জিনিয়ারদের শেখানো হয় কোনো কিছু উপেক্ষা করো না, কিন্তু এখানে নিয়ম বদলে গিয়েছিল। T+11 মিনিট। অরবিট ইনজেকশন শুরু হলো। সবার শ্বাস আটকে গেল। সেকেন্ড কাটতে থাকল। স্ক্রিনে একটা গোল রেখা তৈরি হলো। তারপর শব্দ ফুটে উঠল, পেলোড সাকসেসফুলি ইনসার্টেড ইনটু অরবিট। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর একটা চেয়ার সরল, তারপর দ্বিতীয়টা। ধীরে ধীরে পুরো কন্ট্রোল রুম দাঁড়িয়ে পড়ল। হাততালি এবার জোরে বাজল, কিন্তু এটা উদযাপনের শব্দ ছিল না, এটা ছিল স্বস্তির শব্দ। অনিরুদ্ধ বর্মা কুহালের কাছে এলেন। তিনি কিছু বললেন না, শুধু 2 হাত জোর করলেন। রুমে বসে থাকা বিজ্ঞানীরা, যারা সারা জীবন প্রশ্নের উত্তর দিয়েছেন, আজ এক বাচ্চার সামনে নিশ্চুপ ছিলেন। তুমি জানো, অনিরুদ্ধ বর্মা বললেন, তুমি শুধু রকেট বাঁচাওনি, তুমি আমাদের সীমাবদ্ধতা দেখিয়েছ। কুহাল মাথা নিচু করে নিল। স্যার, আমি শুধু এটা চাইনি যে এত বড় স্বপ্ন ভেঙে যাক। বাইরে মিডিয়া জড়ো হয়ে গেছে, নাম জিজ্ঞেস করা হচ্ছে, মুখ খোঁজা হচ্ছে, কিন্তু ভেতরে কন্ট্রোল রুমে আরও একটা সিদ্ধান্ত হওয়া বাকি ছিল। এই সিদ্ধান্ত রকেটের ছিল না, এটা ছিল কুহালের ভবিষ্যতের। কন্ট্রোল রুমের বাইরে শোরগোল বাড়ছিল। ক্যামেরা, মাইক, সুরক্ষাকর্মী সব একসাথে। সবাই জানতে চাইছিল ওই মিশনকে বাঁচানেওয়ালা কে ছিল, কিন্তু কন্ট্রোল রুমের ভেতর পরিবেশ একদম আলাদা ছিল। এখানে কোনো স্লোগান ছিল না, কোনো হাততালি নেই। এখানে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, এখন কি? এরপর কি? অনিরুদ্ধ বর্মার দরজা বন্ধ করার ইশারা করলেন। মিডিয়াকে এখন অপেক্ষা করতে দাও,
তিনি বললেন, আগে আমাদের এটা ঠিক করতে হবে যে আমরা সঠিক কি করতে চলেছি। কুহাল চেয়ারের কিনারে বসেছিল। সে প্রথমবারের মতো চারদিকে ভালো করে দেখল। এরা সেই লোক যারা কয়েক ঘন্টা আগে তাকে সন্দেহের নজরে দেখছিল। এখন সেই লোকেরাই চুপ ছিল। এক সিনিয়র বিজ্ঞানী এসে বললেন, কাগজপত্রে এর কোনো অস্তিত্ব নেই, না স্কুল রেকর্ড, না পরিচয়পত্র, না ঠিকানা। রুমে গুঞ্জন শুরু হলো। তো কি? অনিরুদ্ধ বর্মা শক্ত গলায় বললেন, যোগ্যতার জন্য কি ফাইল নম্বর জরুরি? আর এক আধিকারিক বললেন, স্যার, নিয়ম আছে, আমরা কাউকে এভাবে ভেতরে রাখতে পারি না। কুহাল মাথা তুলে তাকালো। স্যার, সে ধীরে বলল, আমাকে এখানে রাখার দরকার নেই। আমি শুধু এতটুকু চাই যে অন্য কোনো বাচ্চা যেন মেশিনের ভুলে না মরে। রুমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। তোমার মা বাবা? অনিরুদ্ধ বর্মা জিজ্ঞেস করলেন। মা নেই, কুহাল বলল। আর বাবা? জানি না, হয়তো কোথাও কোনো ফ্যাক্টরিতে এখনও কাজ করছেন, বা হয়তো নেই। এই প্রথমবার তার গলা একটু ভেঙে গেল। অনিরুদ্ধ বর্মা গভীর শ্বাস নিলেন। যদি আমরা তোমাকে পড়ার সুযোগ দিই? তিনি জিজ্ঞেস করলেন। সঠিক স্কুল, সঠিক ট্রেনিং, সঠিক রাস্তা? কুহাল কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, স্যার, আমার বই দেখে ভয় লাগে না। আমার শুধু এটা ভয় লাগে যে আমাকে আবার কোনো প্রাচীরের বাইরে না দাঁড় করিয়ে দেওয়া হয়। এই কথা কোনো রিপোর্টে লেখা সম্ভব ছিল না, কিন্তু এই রুমের প্রত্যেক মানুষ সেটা অনুভব করল। কিছুক্ষণ পর সিদ্ধান্ত হলো, কাগজ নয়, আগে মানুষ। কুহালকে অস্থায়ী পরিচয় দেওয়া হলো, তার থাকার জায়গা ঠিক হলো, আর সবচেয়ে বড় কথা, তাকে একটা কথা দেওয়া হলো যে এই দরজা এখন তার জন্য আর বন্ধ হবে না। বাইরে অনিরুদ্ধ বর্মা মিডিয়ার সামনে এলেন। তিনি নাম নিলেন, মুখ দেখালেন, কিন্তু পুরো গল্প বললেন না, কারণ আসল গল্প ক্যামেরার জন্য ছিল না। সেই গল্প ছিল এমন এক ছেলের জন্য যে আবর্জনার মাঝে স্বপ্ন খুঁজত। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক অবশ্যই করবেন। এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে এই গল্পটি সেই সব মানুষের কাছে পৌঁছায় যারা স্বপ্ন দেখে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই মন ছুঁয়ে যাওয়া, সত্যি মনে হওয়া গল্প আমরা আগামীতেও আনতে থাকব। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই লিখবেন আপনি এই গল্পটি আপনার কোন গ্রাম বা শহর থেকে দেখছেন। আমাদের জেনে খুব আনন্দ হবে যে আমাদের আওয়াজ দেশের কোন কোন কোনায় পৌঁছচ্ছে। ধন্যবাদ। দেখা হবে পরের গল্পের সাথে।